আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু ল কলেজ মতিঝিল ঢাকা 2019-20 এবং 20-21 এলএলবির প্রিলিমিনারি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা বঙ্গবন্ধু ল কলেজের নিয়মিত আয়োজন অনলাইন কার্যক্রমে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ তিতুমির হোসেন, সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু ল কলেজ মতিঝিল ঢাকা। আপনারা যারা আমার আজকের ক্লাসে জয়েন করছেন আমাকে শুনতে পারছেন কিনা একটু ক্লিয়ার করেন, শোনা যায় কিনা, এবং আমাদের যে পেজটা সেটা একটু শেয়ার করেন। আমাদের যে পেজটা একটু শেয়ার করেন এবং আমাকে শোনা যায় কিনা একজন কমেন্টস করে একটু জানান। কে কোথা থেকে বলছেন একটু আমাকে ক্লিয়ার করেন, একটু শোনা যায় কিনা, স্পষ্ট শোনা যায় কিনা একটু জানালে খুশি হব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সাংবিধানিক আইন। সাংবিধানিক আইন নিয়ে ইতিপূর্বে আমি অনেকগুলো ক্লাস করেছি। সাংবিধানিক আইন নিয়ে ইতিপূর্বে আমি অনেকগুলো ক্লাস করেছি। আজকে আমরা আগেই সাংবিধানিক আইনের সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম, যে সেখানে আমি বলেছিলাম যে সাংবিধানিক আইন আমাদের এলএলবি প্রিলিমিনারি যে 7টা সাবজেক্ট, সেই 7টা সাবজেক্টের মধ্যে সাংবিধানিক আইনটা একটু ব্যতিক্রম, কারণ এখানে 8টা প্রশ্নের অ্যান্সার দিতে হয়, কিন্তু টাইম ডিউরেশন আমাদের সে 4 ঘন্টাই আছে। সেজন্য আমি আপনাদেরকে সাংবিধানিক আইনের আমরা 3টা অংশ, আমি আগে সিলেবাসটা প্রথম ক্লাসগুলোতে আমি সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে সাংবিধানিক আইনের 3টা অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আগেই বলেছিলাম যে সাংবিধানিক আইনের 3টা পার্ট, সেই 3টা পার্ট হচ্ছে যে একটা হচ্ছে যে বাংলাদেশ, আরেকটা হচ্ছে যে ব্রিটেন, আরেকটা হচ্ছে যে আমেরিকা। এই 3টা অংশের আমি বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে, অর্থাৎ বাংলাদেশের বিষয়বস্তুগুলো নিয়ে আমি কয়েকটা ক্লাস করেছি, কিন্তু ব্রিটেন নিয়ে এখনও আমাদের কি হয়নি, আলোচনা হয়নি। আমরা আজকে ব্রিটেন নিয়ে, ব্রিটেনের কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যে সাংবিধানিক আইনের যে সিলেবাস, সেই সিলেবাসে ব্রিটেনের সংবিধান এবং ব্রিটেনের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা নিয়ে যে বিষয়গুলো বর্ণিত করা আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমাদের ব্রিটেনের সংবিধানের আজকে আমাদের এই সাংবিধানিক আইনের উপরে প্রথম ক্লাস বলা যায়। সেখানে আমরা ব্রিটেন, আমরা বলি যে আমাদের বর্তমান বিশ্বের অন্যতম একটি প্রভাবশালী দেশ, বা একসময় পুরো পৃথিবীটাকে শাসন করেছিল যে ব্রিটেন, সেই ব্রিটেন নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব এবং ব্রিটেনের কনস্টিটিউশন নিয়ে একটু আলোচনা করব। আপনারা যারা আমার ক্লাসে জয়েন করেছেন আমাদের পেজটাকে শেয়ার করেন এবং বেশি বেশি করে পেজটা শেয়ার করবেন, এবং যারা পেজ শেয়ার করছেন করে একটু ডান লিখে দিবেন। আর আজকে যারা আমাদের এলএলবি প্রিলিমিনারি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন। আজকে আমাদের যেই আমরা সাংবিধানিক আইনের যে ব্রিটেনের যে অংশটা, সেই অংশের আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে আমরা গ্রেট ব্রিটেন, যে ব্রিটেন বা আমরা যেটাকে ইংল্যান্ড বলে জানি, আসলে গ্রেট ব্রিটেন কি ইংল্যান্ড নাকি, আমি এগুলো নিয়ে একটু ইংল্যান্ডের সংবিধান বা সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগুলো বা ইংল্যান্ডের সংবিধানের উৎসগুলো সেগুলো পড়ানোর আগে, বা গ্রেট ব্রিটেনের সমাজ ব্যবস্থা বা গ্রেট ব্রিটেনের কোন ধরনের রাজনৈতিক নিয়মতান্ত্রিক যে রাজনীতিক বা রাজতন্ত্র, সেখানে যে গণতন্ত্র, সেগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা আগে ব্রিটেন অর্থাৎ গ্রেট ব্রিটেন সম্পর্কে একটু আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। তো আমরা জানি ব্রিটেন যেটাকে আমরা বলি যুক্তরাজ্য। এখন
যুক্তরাজ্য বলতে আমরা কি বুঝি অথবা গ্রেট ব্রিটেন বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের সাংবিধানিক আইনের 3টা বিভাগ, সেখানে ক বিভাগ বাংলাদেশের সংবিধান, খ বিভাগ ব্রিটেনের সংবিধান, গ বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস এর সংবিধান। সেখানে আমাদের পরীক্ষায় ক বিভাগ থেকে অনেক সময় 8টা প্রশ্ন থাকে, সেখান থেকে আমাকে 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। অথবা অনেক সময় ইদানিং আমরা দেখি যে 8টা প্রশ্ন না দিয়ে সেখানে 6টা কোশ্চেন দেওয়া হয়। এই 6টা কোশ্চেন থেকে আমাকে 4টা কোশ্চেনের অ্যান্সার পরীক্ষাতে করতে হবে। এবং ব্রিটেন অংশে সেখানে আমরা দেখি যে অনেক সময় 4টা প্রশ্ন দিবে, 4টা প্রশ্ন থেকে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। অনেক সময় 4টা না দিয়ে সেখানে 3টা প্রশ্ন দিয়ে দেওয়া হয়, 3টা থেকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। সেম আমেরিকাতেও অনেক সময় 4টা প্রশ্ন দেয়, 4টা থেকে আমাদেরকে 2টো প্রশ্নের অ্যান্সার দিতে হয়, অথবা 3টা দিবে, 3টা থেকে আমাদেরকে কি 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। সময় কিন্তু সেই 4 ঘন্টাই। এই 4 ঘন্টার ভিতরে আমাকে কি করতে হবে? 8টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আমরা দেখি যে অনেক সময় এলএলবি প্রিলিমিনারির স্টুডেন্টদের শুধুমাত্র সাংবিধানিক আইনের কারণে মার্ক একটু কম পায়, বা অনেক সময় অনেকে প্রশ্নের উপরে কি লেখা আছে, কয়টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, বা আপনারা অনেকে সিলেবাস সম্পর্কে অবগত থাকেন না, বা সিলেবাসটা একটু পড়ে দেখেন না যে এখান থেকে কয়টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। সেজন্য অনেকে 5টা প্রশ্নের উত্তর দিয়ে আসে, কিন্তু এখান থেকে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু প্রশ্নগুলো অনেক বড়, কিন্তু সময় অত্যন্ত কম। সেই অল্প সময়ের মধ্যে আমাকে শুধু মৌলিক যে বিষয়গুলো আমাকে অ্যান্সার না করলে নাই হবে, সে মৌলিক বিষয়গুলো শুধু আমি কি করব? তুলে ধরব। এই মৌলিক বিষয়গুলো আমাকে 4 ঘন্টার ভিতরে অ্যান্সার করে আসতে হবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে সাংবিধানিক আইনের প্রশ্নগুলোর দৈর্ঘ্য অনেক বড়। দেখা গেছে যে কোনো কোনো প্রশ্নের মধ্যে 4টা পার্ট থাকে, আবার কোনো কোনো প্রশ্নে 3টা পার্ট থাকে, এমনও প্রশ্ন দেখছি 5টা পার্টও থেকে থাকে। এর মধ্যে আমাকে 4 ঘন্টার মধ্যে এই প্রশ্নগুলো কি করতে হবে? অ্যান্সার দিয়ে আসতে হবে। তো আমি মোটামুটি আপনাদেরকে সিলেবাস সম্পর্কে আবার একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যেটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে যে যুক্তরাজ্যকে আমরা ইংলিশে বলি ইউনাইটেড কিংডম। আর এটার রাষ্ট্রীয় নাম হচ্ছে যে দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। অর্থাৎ আমি আবারও বলছি যে আমাদের যে যুক্তরাজ্য, সেটার রাষ্ট্রীয় নাম হচ্ছে যে দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। অর্থাৎ এই যে যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন বলতে মূলত 4টা দেশকে বোঝানো হয়ে থাকে। এই 4টা দেশ হচ্ছে যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড অ্যান্ড ওয়েলস। আমি কয়টা দেশ কথা বললাম? যদি আমরা যখন গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য বলবো, এই যুক্তরাজ্য বললে আমাকে এখানে 4টা দেশকে বোঝানো হয়ে থাকে। এই 4টা দেশ হচ্ছে যে, আমি আবারও বলতেছি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং কি উত্তর আয়ারল্যান্ড। এই 4টা দেশকে একত্রিত করে বা একত্রে বলা হয় কি? গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য। তবে এখানে আবার গ্রেট ব্রিটেন বলতে যখন আবার আমরা গ্রেট ব্রিটেন শুধু এই 4টা দেশ নয়, এই 4টা দেশের সাথেও আরও কিছু কিছু ছোট ছোট দ্বীপ আছে, যেগুলো যুক্তরাজ্যের শাসনাধীন, অর্থাৎ ব্রিটিশ শাসনাধীন। সেই সবগুলোকে একসাথে বলা হয় গ্রেট ব্রিটেন। অর্থাৎ যখন আমরা দ্বীপগুলোকে সমন্বয় করে বলবো, দ্বীপগুলোকে একসাথে বলতে যাব, তখন সেটাকে বলা হয় যে কি? গ্রেট ব্রিটেন। তার মানে আমরা পেলাম কি? গ্রেট ব্রিটেন বলতে আমরা কাকে বোঝাচ্ছি? 4টা দেশকে বোঝাচ্ছি। এই 4টা দেশ আমরা বলছি যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, আর ওটা হচ্ছে কি? ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড মানে ওয়েলস। এই 4টা দেশকে একত্রিত করে সেটাকে বলা হয় কি? গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য। যাই হোক, আমরা এই যুক্তরাজ্য
আমি বলছি যে এটা আপনারা মানচিত্রের মধ্যে যারা আপনাদের ওয়ার্ল্ডের যে মানচিত্র আছে সেখানে মানচিত্র দেখবেন যে উত্তর পশ্চিম উপকূলের সন্নিকটে, অর্থাৎ ইউরোপের যে মানচিত্রটা, যে ম্যাপটা, সেই ম্যাপের উত্তর পশ্চিম উপকূলের সন্নিকটে এই আমাদের কি গ্রেট ব্রিটেন অবস্থিত, এবং এটা অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। এটা হচ্ছে যে আমাদের কি যুক্তরাজ্য। এখন এই যুক্তরাজ্যের সরকার পদ্ধতিটা কি? যুক্তরাজ্যে সেখানে আমরা দেখেছি যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে, রাজতন্ত্র, এবং সেখানে সংসদীয় পদ্ধতির সরকার রয়েছে। সেখানে কি রয়েছে? সংসদীয় পদ্ধতির সরকার, অর্থাৎ রাষ্ট্রপ্রধান হচ্ছে যে ব্রিটিশ রাজা বা রানী। এখানে এখন বর্তমানে দ্বিতীয় এলিজাবেথ কি আছে? ক্ষমতায় আছে। তাহলে এখানে আমরা একটু যদি দেখি, একদিকে রাজতন্ত্র, রাজা রানী ইংল্যান্ডের রাষ্ট্রপ্রধান, তারা রাষ্ট্রকে শাসন করে। আবার সেখানে আছে কি সংসদীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র, অর্থাৎ পার্লামেন্টারি গভর্নমেন্ট, অর্থাৎ সেখানে জনগণ কর্তৃক নির্বাচিত যে আমাদের সেখানে যে কমন সভা, সেই কমন সভার মানে যে নেতৃত্ব দেন অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনি কমন সভার সদস্য, তিনি ইংল্যান্ডের জনগণ কর্তৃক নির্বাচিত। তাহলে একদিকে রাজতন্ত্র ইংল্যান্ডে, অন্যদিকে সেখানে কি আছে? সংসদীয় গণতন্ত্র। আমরা নেক্সট ক্লাসগুলোতে আপনাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে প্রায় সময় যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্র এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বৈপরীত্য নিয়ে একটা প্রশ্ন এসে থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে। আজকে আমি জাস্ট একটু আপনাদেরকে ভূমিকাটা বলে যাচ্ছি ইংল্যান্ডের সম্পর্কে, অর্থাৎ গ্রেট ব্রিটেন সম্পর্কে। তো আমরা আবার এই ইংল্যান্ড বলতে আবার কিন্তু গ্রেট ব্রিটেনকে বোঝায় না, এটা মাথায় রাখতে হবে। ইংল্যান্ড বলতে গ্রেট ব্রিটেনকে বোঝায় না, অর্থাৎ যখনই আমরা গ্রেট ব্রিটেন বলবো, গ্রেট ব্রিটেন বললেই আমাদেরকে সেখানে চলে আসতে হবে 4টা দেশ। আর এই 4টা দেশের মধ্যে একটা জনবহুল দেশ হচ্ছে যে ইংল্যান্ড, একটা জনবহুল দেশ হচ্ছে যে ইংল্যান্ড। এটাও একটা দ্বীপ, এটা একটা জনবহুল দেশ, সেটা হচ্ছে যে ইংল্যান্ড। এই ইংল্যান্ড একসাথে আমরা 4টাকে একসাথে বলি কি গ্রেট ব্রিটেন। যাই হোক, সেখানে সংসদীয় গণতন্ত্র বিরাজমান রয়েছে, এবং একটা সময় পুরো পৃথিবীটাকে শাসন করত ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন শাসন করতো একটা সময় পুরো পৃথিবীটাকে। আমরা একসময় বা আমাদের বলা হতো যে ব্রিটিশ সরকারের সূর্য অস্তমিত যায় না, ব্রিটিশ সরকারের সূর্য কি যায় না? অস্তমিত যায় না। এটা বলার কারণ হচ্ছে কি, আমরা যে আজকের যে বাংলাদেশ বা আমরা যে ভারতীয় উপমহাদেশ, সেই ভারতীয় উপমহাদেশ শাসন করতো কে? ইংল্যান্ড। আবার আমেরিকা শাসন করতো কে? ইংল্যান্ড। তো ইংল্যান্ডে আমেরিকা যখন দিন, আমাদের এখানে তখন কি রাত। তাহলে দেখা গেছে যে একই মানে পৃথিবীর ভূখণ্ডের মধ্যে এক জায়গায় মানে পুরোটাই ইংল্যান্ডে শাসন করতেছে, যার কারণে বলা হচ্ছে যে আমাদের ব্রিটিশ সরকারের সূর্য কি যাচ্ছে না? অস্তমিত যাচ্ছে না, অর্থাৎ আমাদের এখানে রাত, ওই আমেরিকাতে দিন। আমরা তারপরে যে এই ধীরে ধীরে এই যে 2টি বিশ্বযুদ্ধ, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই 2টা বিশ্বযুদ্ধের কারণে ধীরে ধীরে ইংল্যান্ডের যে কর্তৃত্ব, ইংল্যান্ডের যে নেতৃত্ব, সেই নেতৃত্বটা খর্ব হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 1776 সালে আমেরিকা আমাদের ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আমেরিকা কি পৃথিবীর বুকে স্বাধীন এবং সার্বভৌম একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করছে? ব্রিটেনের কাছ থেকে। সেম আমরা যদি আবার ভারতীয় উপমহাদেশের দিকে দৃষ্টিপাত করি, সেখানে আমরা দেখি যে 1947 সালের 14ই আগস্ট এবং 15ই আগস্ট, 14ই আগস্ট এবং 15ই আগস্ট ব্রিটেনের কাছ থেকে আমরা কি লাভ করছি? স্বাধীনতা লাভ করে ভারতীয় উপমহাদেশের 2টো স্বাধীন রাষ্ট্র, একটা হচ্ছে যে ইন্ডিয়া আর একটা হচ্ছে যে পাকিস্তান নামক 2টো রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তাহলে ধীরে ধীরে ইংল্যান্ডের কি হয়ে গেছে? ইংল্যান্ডের শক্তিটা কি হয়ে গেছে? শক্তি এবং কর্তৃত্বটা খর্ব হয়েছে। তারপরেও বর্তমান বিশ্বে আমাদের যে জাতিসংঘের স্থায়ী সদস্যগুলোর একটা সদস্য হচ্ছে যে ইংল্যান্ড। এরপরেও সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক প্রতিটা ক্ষেত্রেই ইংল্যান্ডের কি রয়েছে? প্রভাব রয়েছে। তাছাড়াও এটা বর্তমানে মানে বিশ্বের মধ্যে আপনার নিউক্লিয়ার অস্ত্র ক্ষমতা রয়েছে তাদের। তারপর যে প্রতিরক্ষা ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ব্যয় করা হয়, এবং এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, আবার G8-এর সদস্য, ন্যাটোর সদস্য, আবার কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের কমনওয়েলথের সদস্য। অর্থাৎ
কমনওয়েলথ বলতে আমরা কি বুঝি, একসময় ব্রিটিশ শাসনাধীন যে রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলোর একটা সংস্থার নাম হচ্ছে কি কমনওয়েলথ। তো যাই হোক, আমরা দেখলাম যে পৃথিবীকে একসময় ব্রিটেন নামক একটা দেশ, অর্থাৎ ব্রিটিশ, পুরো আমরা অনেক সময় এটাকে হাসির স্থলে বলি ব্রিটিশ, এই ব্রিটিশরা পুরো পৃথিবীটাকে একসময় কি করছে, শাসন এবং শোষণ করেছে, এবং দুটো বিশ্বযুদ্ধের কারণে তাদের শক্তিমত্তা খর্ব হয়ে গেছে। এই খর্ব হওয়ার পরেও বর্তমান বিশ্বে ব্রিটেন অন্যতম একটি শক্তিশালী দেশ। বর্তমান বিশ্বের অন্যতম একটি শক্তিশালী দেশ হচ্ছে যে কি ব্রিটেন। এই ব্রিটেনের সংবিধান বা ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থা, ব্রিটেনের যে আইন বিভাগ, অর্থাৎ যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, পার্লামেন্ট আইনসভা রয়েছে, সেগুলোই আমাদের সিলেবাসের বিষয়বস্তু। অর্থাৎ লর্ড সভা, কমন সভা এবং ব্রিটেনের যে সংসদীয় গণতন্ত্র, ব্রিটেনের সংবিধানের, ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী, ব্রিটেনের রাজতন্ত্র, ব্রিটেনের গণতন্ত্র, এগুলোই আমাদের সংবিধানে সিলেবাসে দেওয়া আছে। এগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তো আজকে যেহেতু আমাদের ব্রিটেনের, অর্থাৎ যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আছে, সেই সিলেবাসে যে গ্রেট ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্যের যে সংবিধান বা যুক্তরাজ্যের যে যতটুকু অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো নিয়ে আমাদের ক্লাস। তো এই ক্লাসটা শুরুর আগে আমরা দেখব ব্রিটেনের সংবিধান। আমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করব, সেখানে ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। সেই উৎসসমূহ আলোচনা করার আগে আমরা দেখি বিভিন্ন সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন আসে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগুলো কি কি, এবং এটা আমাদের ব্রিটেনের চ্যাপ্টারেই প্রশ্নটা এসে থাকে, সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি। হ্যাঁ, আপনারা যারা প্রশ্ন করছেন ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, ভর্তি সংক্রান্ত বিষয়ে আপনারা অফিসে যোগাযোগ করবেন। আমাদের পেজে অফিসের নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে অফিসের পেজে আপনারা যোগাযোগ করবেন। সিরাজগঞ্জ ল থেকে আঞ্জুম বিনা, হ্যাঁ ধন্যবাদ। তারপরে হচ্ছে যে বলছেন যে হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো, একটু অসুস্থ ছিলাম, এখন আছি অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কি বলছেন স্যার? আঞ্জুম বিনা, আচ্ছা, সেখানে বললেন যে স্যার সাংবিধানিক আইন কি বাংলাদেশ, ইউকে, হ্যাঁ ইউএসএ তিনটা মিলিয়ে কি? হ্যাঁ, এই তিনটা আমি বলছি যে তিনটা বিভাগ মিলিয়ে 100 নম্বরের প্রশ্ন হবে। তারপরে যে হচ্ছে যে আচ্ছা, তো যাই হোক, আমরা একটু আস্তে আস্তে আমাদের পড়ায় মনোনিবেশ করি। সেখানে আমি প্রথমে বলছি যে যুক্তরাজ্যের সংবিধান নিয়ে আমরা আলোচনা করব। সেখানে প্রথমে আমাদের জানতে হবে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগুলো কি কি। আমরা ইতিপূর্বেই আমাদের সাংবিধানিক আইনের বাংলাদেশ অধ্যায়ে যখন আলোচনা করেছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম সংবিধান বলতে কি বুঝি বা সংবিধানটা কি। সংবিধান কি, অর্থাৎ যখনই কোনো রাষ্ট্র গঠিত হবে, রাষ্ট্রের জন্য কি দরকার? একটা গঠনতন্ত্র দরকার। অর্থাৎ যে নীতিমালার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয় সেটাকে আমরা কি বলি? সংবিধান বলি। আমাদের এরিস্টটল বলছেন যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। সেটাকে আমরা কি বলি? কনস্টিটিউশন বলি। আর সহজ ভাষায় আমরা যদি বলি সংবিধান কাকে বলে, অর্থাৎ যদি বলি শাসকের অধিকার এবং শাসিতের অধিকার দুইজনের, শাসক কিভাবে শাসন করবে আর শাসিতের কি অধিকারগুলো কিভাবে রক্ষা করবে, এটা যে বইতে যে বিষয়ে লিপিবদ্ধ থাকে সেটাকে আমরা সংবিধান বলি। সংবিধান হচ্ছে যে একটা রাষ্ট্রের দর্পণ বা একটা রাষ্ট্রের মৌলিক আইন, যেটার উপর ভিত্তি করে একটা রাষ্ট্র পরিচালিত হয়, তাকে আমরা সংবিধান বলি। এই সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি 4টা পদ্ধতি। সেখানে প্রথমে বলা আছে বাই গ্র্যান্ট, তারপর হচ্ছে যে বাই ডেলিভারেড ক্রিয়েশন, তারপর হচ্ছে যে বাই
এভুলেশন বাই রেভুলেশন। এই চারটা পদ্ধতি আমাদের সংবিধান প্রতিষ্ঠার, আপনারা এই পদ্ধতিগুলো লিখে নেন। সেখানে আমি বললাম প্রথম হচ্ছে যে অনুমোদন বাই গ্র্যান্ট, বা আমরা যেটাকে বলি অনুমোদন, রাজার আদেশ। 2 নম্বরে বলা হচ্ছে যে বাই ডেলিভারেট ক্রিয়েশন, ইচ্ছাকৃতভাবে রচনা, বা যেটা আমরা গণপরিষদ বা আইন পরিষদের মাধ্যমে রচনা করা হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে যে ক্রমবিবর্তন, এভুলেশন বাই এভুলেশন। তারপরে যেটা বলা আছে যে বাই রেভুলেশন, অর্থাৎ বিপ্লব, বিপ্লবের মাধ্যমেও সংবিধান প্রতিষ্ঠিত হয়ে থাকে। আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগুলো কি কি। তাহলে আমরা সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টা পেলাম? 4টা। একটা হচ্ছে যে অনুমোদন বাই গ্র্যান্ট, 2 ডেলিভারেট ক্রিয়েশন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে রচনা, 3 হচ্ছে যে বাই এভুলেশন, তারপরে যে 4 হচ্ছে যে বাই রেভুলেশন। অর্থাৎ এই 4টা পদ্ধতিতে কি হয়? সংবিধান রচিত হয়। প্রথম আমরা যেটা বলি সেটা হচ্ছে যে অনুমোদন বাই গ্র্যান্ট, অর্থাৎ রাজা বা রানীর কাছ থেকে জোরপূর্বক কোনো সংবিধান যখন অনুমোদন নিয়ে নেওয়া হয়। আমি সংক্ষেপে বলছি, এটা নিয়ে ব্যাপক আলোচনা, যদিও আমাদের পরীক্ষাতে এত কিছুই লেখা যায় না, জাস্ট আমাদেরকে একটু মানে টাচ দিয়ে যেতে হয়, কারণ আমাদের সময় অত্যন্ত কম। তারপরে আমাদের যেটা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে রচনা, যেটা বর্তমান গণতান্ত্রিক বিশ্বে সংবিধান রচনা করার মানে প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে যে এই ইচ্ছাকৃত, অর্থাৎ জনগণের ইচ্ছা। এই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে গণপরিষদ বা আইন পরিষদের মাধ্যমে, অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদের মাধ্যমে কি গঠিত হয়? গণপরিষদ বা আইন পরিষদ গঠিত হয়। এই আইন পরিষদের সদস্যরা জনগণের ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে কি করে? সংবিধান তৈরি করে। যেমন আমাদের 1972 সালের যে আমরা 16ই ডিসেম্বর থেকে আমাদের যে সংবিধান কার্যকর হয়েছে, সেই সংবিধান আমাদের গণপরিষদ কর্তৃক রচিত হয়েছে। ভারতের সংবিধান ও গণপরিষদ কর্তৃক রচিত হয়েছে। তারপরে হচ্ছে যে পাকিস্তানের সংবিধান আইন বিভাগ বা আইন পরিষদ কর্তৃক রচিত হয়েছে। তারপরে আমাদের বাই এভুলেশন, বাই এভুলেশন হচ্ছে যে কি, যেটাকে আমরা বলি ক্রমবিবর্তন, অর্থাৎ ক্রমবিবর্তনের ফলে সংবিধান গড়ে ওঠে। অর্থাৎ প্রথা, এটা ক্রমবিবর্তন মানে কি? এটা ওয়ান কাইন্ড অফ কাস্টমস, অর্থাৎ প্রথার উপরে নির্ভরশীল। অর্থাৎ দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত কতগুলো রীতিনীতি যখন মানুষ যুগের পর যুগ মেনে চলে, যেমন আমরা যে বাই এভুলেশন, যেটাকে আমরা বলি ব্রিটিশ সংবিধান। ব্রিটিশ সংবিধান আমাদের বলা হয়ে থাকে ব্রিটিশ সংবিধান একদিনে রচিত হয়নি, এটা দীর্ঘদিনের ক্রমবিবর্তনের ফল। অর্থাৎ সেই দীর্ঘদিনের ক্রমবিবর্তনের ফলে আজকের পর্যায়ে এসে সেই ব্রিটিশ সংবিধান দাঁড়িয়েছে। তারপরে আমাদের পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে বাই রেভুলেশন, অর্থাৎ বিপ্লবের মাধ্যমেও সংবিধান কি হয়ে থাকে? রচিত হয়ে থাকে। বিপ্লব, বিপ্লব মানে কি? হঠাৎ কোনো কিছুর পরিবর্তন। যেমন আমরা যদি বলি আমাদের 1917 সালে রুশ বিপ্লবের মাধ্যমেও কি হয়েছে? সংবিধান গঠিত হয়েছে। তাছাড়া আমাদের দিকে দৃষ্টিপাত করলে বলা যায় পাকিস্তানের দিকে আমাদের 1958 সালে যখন সামরিক শাসন জারি করা হয়েছিল, সেটাও মানে এক ধরনের বিপ্লবে, মানে যখনই কোনো সামরিক শাসন জারি করা হয় বা সামরিক বাহিনী যেভাবে হোক ক্ষমতাকে দখল করে, ক্ষমতাকে দখল করলেই তারা এসে যে প্রতিষ্ঠিত যে কনস্টিটিউশন থেকে থাকে বা প্রচলিত বা প্রতিষ্ঠিত যে সংবিধান থেকে থাকে, সেই সংবিধানটাকে তারা স্থগিত করে দেয়। স্থগিত করে তাদের নিজস্ব নিয়ম নীতি তারা কি করে? পরিচালনা করে, এবং নিয়ম নীতি অনুসারে রাষ্ট্রটাকে কি করে? পরিচালনা করে। এটাকে কি বলা হবে? বিপ্লব বলা হবে। তাইলে আমরা পেলাম আমাদের সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টা? 4টা। ধন্যবাদ। তাহলে আমরা সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টা পেলাম? 4টা পেলাম। এখন আমরা আজকে যেটা আলোচনা করব, সেই আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ, ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলোচনা করো।
আমাদের আজকে যে প্রশ্ন, আপনারা প্রশ্নটা একটু লিখে রাখবেন। ব্রিটিশ সংবিধানের উৎস সমূহ, এটা আমাদের প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, ব্রিটিশ সংবিধানের উৎস সমূহ। এবং এবার আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, আর পরীক্ষায় না আসলেও ওইটা আপনাদেরকে জানতে হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে কি, ব্রিটিশ সংবিধানের উৎস। এর আগে আমরা জানলাম সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি, আমরা পেলাম সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি 4টা। এবার আসবো আমরা ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ। এখন এই ব্রিটিশ সংবিধানের উৎসসমূহকে আমরা 2 ভাগে ভাগ করে আলোচনা করব। কয়টা ভাগে ভাগ করে আলোচনা করব? 2টা ভাগে। সেখানে ব্রিটিশ সংবিধানের উৎসগুলোকে আমি 2 ভাগে ভাগ করে আলোচনা করব। একে আমি যদি বলি সাংবিধানিক আইন, প্রথমে হচ্ছে যে সাংবিধানিক আইন, আর 2 হচ্ছে যে সাংবিধানিক রীতিনীতি। সাংবিধানিক রীতিনীতি। তাহলে প্রথমে পেলাম কি, সাংবিধানিক আইন। এখন সাংবিধানিক আইন বলতে আমরা কি বুঝি, আর হচ্ছে যে সাংবিধানিক রীতিনীতি বলতে আমরা কি বুঝি, এই 2টা জিনিস আমাকে আগে ক্লিয়ার হতে হবে। তাহলে সাংবিধানিক আইন আর সাংবিধানিক রীতিনীতি। সাংবিধানিক আইন হচ্ছে সেই অংশকে, সংবিধানের সে অংশকে বোঝায় যা আদালত কর্তৃক স্বীকৃত এবং আদালত কর্তৃক বলবৎকৃত। অর্থাৎ সাংবিধানিক আইন সংবিধানের সে অংশকে বোঝাবে যা আদালত কর্তৃক স্বীকৃত এবং আদালত কর্তৃক কি বলবৎকৃত, সেটাকে আমরা কি বলবো? সাংবিধানিক আইন। আর অন্যদিকে সাংবিধানিক রীতিনীতি বলতে সংবিধানের সে অংশকে বোঝাবে যা আদালত কর্তৃক বলবৎকৃত বা আদালত কর্তৃক স্বীকৃত নয়, সেই অংশকে আমরা কি বলবো? সাংবিধানিক রীতিনীতি। আমরা সাংবিধানিক রীতিনীতি জানার আগে আমরা যখন আইন বিজ্ঞানে আমাদের একটা চ্যাপ্টার আছে, সেখানে প্রথা বা রীতিনীতি বলতে আমাদেরকে কি বুঝি? প্রথা কি? প্রথাটা হচ্ছে যে যেটাকে ইংলিশে আমরা বলি কাস্টমস। প্রথা বলছে দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত কতগুলো রীতিনীতি যাহা মানুষ আইনের মতো মেনে চললে, অমান্য করলে শাস্তি নাই, কিন্তু কি আছে? সমালোচনা আছে। এই সমালোচনার বয়ে মানুষ সেগুলো কি করে? মেনে চলে। সেগুলোকে কি বলা হয়? প্রথা বলা হয়ে থাকে। তাহলে আমি আবার বলি, প্রথা বা রীতিনীতি কতগুলো কি, মানে দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত কতগুলো রীতিনীতি যা মানুষ আইনের মতো মেনে চলে, অমান্য করলে কি নাই? শাস্তি নাই, তবে কি আছে? সমালোচনা আছে। এই সমালোচনার বয়ে মানুষ সেগুলো কি করে? মেনে চলে। তো আমাদের এখানে আমি 2টা জিনিস তুলে দিলাম, একটা হচ্ছে সাংবিধানিক আইন, আর একটা হচ্ছে যে সাংবিধানিক রীতিনীতি। এই সাংবিধানিক আইন বা রীতিনীতির মধ্যে আমাদের প্রথমে যে এটা আসে, সেখানে ঐতিহাসিক সনদ বা চুক্তি। ঐতিহাসিক সনদ বা চুক্তি, অর্থাৎ আমাদের সাংবিধানিক আইনের মধ্যে প্রথমে আছে ঐতিহাসিক সনদ বা চুক্তি। এখন এই ঐতিহাসিক সনদ বা চুক্তি ব্রিটিশ সংবিধানের অন্যতম প্রধান উৎস। আমরা আগেই বলছি, কোনো এককভাবে কোনো আইন পরিষদ বা কোনো গণপরিষদ কর্তৃক ব্রিটিশ সংবিধান রচিত হয়নি। ব্রিটিশ সংবিধান হচ্ছে ক্রমবিবর্তনের ফল, অর্থাৎ ব্রিটিশ সংবিধান সম্পূর্ণরূপে প্রথা নির্ভর। তবে সম্পূর্ণরূপে প্রথা নির্ভর নয় আবার বলা হয় কেন? কারণ কিছু কিছু চুক্তি আছে যেগুলোকে ব্রিটিশ সংবিধানের অন্যতম প্রধান উৎস বলে গণ্য করা হয়। তেমনি আমরা বলছি ঐতিহাসিক সনদ বা
চুক্তি। এই ঐতিহাসিক সনদ বা চুক্তির মধ্যে আমাদেরকে প্রথমে আসবে 1215 সালের ম্যাগনা কার্টা, তারপরে যে 1628 সালের পিটিশন অফ রাইটস, তারপরে যে 1689 সালের বিলস অফ রাইটস, তারপরে যে হচ্ছে যে 1707 এবং 1707 সালের স্কটল্যান্ড এবং 1800 সালের আয়ারল্যান্ডের সাথে সংযুক্তিকরণ বিল। এই যে চুক্তিগুলো, এই চুক্তিগুলো ঐতিহাসিক সনদ বা চুক্তিগুলো ব্রিটিশ কনস্টিটিউশনের অন্যতম প্রধান উৎস হিসেবে গণ্য করা হয়। তাহলে আমি প্রথমে বললাম কি ম্যাগনা কার্টা, তারপরে বললাম যে পিটিশন অফ রাইটস, তারপর বলছি বিলস অফ রাইটস, তারপরে বলছে যে স্কট এবং আয়ারল্যান্ডের সংযুক্তিকরণ বিল। তারপরে হচ্ছে যে খতে বলা আছে পার্লামেন্ট প্রণীত আইন। পার্লামেন্ট প্রণীত আইন। পার্লামেন্ট প্রণীত আইন ব্রিটিশ কনস্টিটিউশনের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ উৎস। অর্থাৎ ব্রিটেনের আইনসভাটাকে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা, একটা হচ্ছে যে লর্ড সভা, আর একটা হচ্ছে যে কি কমন সভা। আমরা এগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। লর্ড সভা এবং কমন সভা কি, লর্ড সভা এবং কমন সভার ক্ষমতা এবং কার্যাবলীগুলো, এগুলো আমরা কমন না, যেহেতু আজকে এই ইংল্যান্ডের আমাদের এই প্রথম ক্লাস, সেখানে আমরা জাস্ট সংবিধানের উৎসগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। পরবর্তী ক্লাসে আমরা লর্ড সভা, কমন সভা এগুলো নিয়ে আলোচনা করব, বা আমাদের যখন যদি পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো হয় তাহলে আমরা সরাসরি ক্লাস করব, যখন ক্লাসেও আমি এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব। তাছাড়া আমরা যে আপনাদের আমি এইগুলোর উপর আমার শিট আছে, নোট আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমি যেটা বলতেছি, দ্বিতীয় হচ্ছে যে পার্লামেন্ট প্রণীত আইন। এই পার্লামেন্ট প্রণীত আইনগুলোর মধ্যে আমাদের বলা আছে 1589 সালের হেভিয়াস কর্পাস অ্যাক্ট, তারপরে যে 1701 সালের উত্তরাধিকার আইন, তারপরে যে হচ্ছে 1832, 1857 এবং 1884 সালের সংস্কার আইন, 1911 এবং 1949 সালের পার্লামেন্ট প্রণীত আইন। এগুলো হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টের অর্থাৎ বিধিবদ্ধ আইন, যেগুলো পার্লামেন্ট কর্তৃক প্রণয়ন করা হয়ে থাকে। তারপরে আছে যে বিচার বিভাগীয় সিদ্ধান্ত। বিচার বিভাগীয় সিদ্ধান্ত ব্রিটিশ সংবিধানের অন্যতম আরেকটা প্রধান উৎস হচ্ছে যে বিচার বিভাগীয় সিদ্ধান্ত, অর্থাৎ নজির বা বিচার বিভাগীয় পর্যালোচনা বা বিচার বিভাগীয় সিদ্ধান্ত, যেগুলো আমরা বলি। যেমন আমাদের এখানে গুরুত্বপূর্ণ 2-3-4টা মামলা আছে আমাদের সেটির মধ্যে আমি দিয়েছি। সেটা হচ্ছে যে 1906 সালের ব্রেইন ব্রিজ ভার্সেস পোস্টমাস্টার জেনারেল মামলার সিদ্ধান্ত, তারপর হচ্ছে ওয়াইজ ভার্সেস ডুনিং মামলার সিদ্ধান্ত, তারপর হচ্ছে 1920 সালের ব্যাটলি জেনারেল বনাম ডিকাইজার ইত্যাদি মামলাগুলোর সিদ্ধান্ত। এগুলো ব্রিটিশ সংবিধানের অন্যতম একটা প্রধান উৎস। তাহলে আমরা এখানে পেলাম কয়টা? সাংবিধানিক আইনের মধ্যে ঐতিহাসিক সনদ বা চুক্তি, পার্লামেন্ট প্রণীত আইন, তারপরে পেয়েছি কি বিচার বিভাগীয় সিদ্ধান্ত। এরপরে আছে যে আমাদের যে সাংবিধানিক রীতিনীতি, সেই সাংবিধানিক রীতিনীতির মধ্যে আমাদের আছে প্রথমে হচ্ছে যে সাধারণ আইন। সাধারণ আইন, তারপর হচ্ছে যে সাংবিধানিক রীতিনীতি বা দেশাচার আমরা যেটাকে বলি। তারপরে আছে আমাদের সংবিধান সংক্রান্ত বিভিন্ন দার্শনিকদের গ্রন্থাবলী। এখানে প্রথমে আমরা যেটা হচ্ছে যে সাধারণ আইন, অর্থাৎ সাধারণ আইন ব্রিটিশ সংবিধানের অন্যতম একটা প্রধান উৎস, যেটাকে আমরা কমন সভা কর্তৃক প্রণয়ন করা হয়ে থাকে। তারপর হচ্ছে যে সাংবিধানিক রীতিনীতিকেও আমাদের জেএস মিল সাংবিধানিক রীতিনীতিকে ব্রিটিশ সংবিধানের অন্যতম প্রধান উৎস বলে অভিহিত করেছেন। অর্থাৎ সাংবিধানিক রীতিনীতি বলতে দীর্ঘদিন ধরে প্রচলিত সমাজের রীতিনীতিগুলোকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে সংবিধান সংক্রান্ত বিভিন্ন গ্রন্থ। এই সংবিধান সংক্রান্ত বিভিন্ন গ্রন্থগুলোর মধ্যে যদি আমরা বলি, তাহলে ব্রিটিশ সংবিধানের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক সংবিধান সংক্রান্ত অ্যানসন। তার অ্যানসনের একটা বিখ্যাত একটা বই আছে, সেই বইটা হচ্ছে যে ল অ্যান্ড কাস্টম অব দ্য কনস্টিটিউশন। তারপরে যে আরেকজন বিখ্যাত লেখক মে, তার একটা হচ্ছে যে পার্লামেন্টারি প্র্যাকটিস। এই গ্রন্থগুলো ব্রিটিশ সংবিধানের অন্যতম একটা
প্রধান উৎস হিসাবে গণ্য করা হয়ে থাকে। সিলেট ল কলেজ, শাহিনা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম স্যার। রংপুর ল কলেজ, সজীব দাস, ধন্যবাদ। আপনারা অনেক দূর থেকে দেখতেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের পেজটাকে শেয়ার করবেন, আর যে আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো সাথে সাথে নোট করে নেবেন। আপনাদের ন্যূনতম উপকার হলো আমরা কৃতজ্ঞ থাকবো। তো যাই হোক, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ। এই উৎসসমূহকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সাংবিধানিক আইন, আর একটা হচ্ছে যে সাংবিধানিক রীতিনীতি। সাংবিধানিক আইনটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করেছি: ঐতিহাসিক, সনদ বা চুক্তি, তারপর যে পার্লামেন্ট প্রণীত আইন, তারপরে বিচার বিভাগীয় সিদ্ধান্ত। আর সাংবিধানিক রীতিনীতি হচ্ছে যেটা সাধারণ আইন, দেশাচার এবং সংবিধান সংক্রান্ত বিভিন্ন গ্রন্থাবলী, অর্থাৎ সংবিধান সংক্রান্ত ব্রিটিশ যে বিভিন্ন লেখক আছে সেই লেখকদের গ্রন্থাবলীগুলিও ব্রিটিশ সংবিধানের অন্যতম প্রধান উৎস। তো যাই হোক, আজকে আমরা শুধুমাত্র ব্রিটিশ সংবিধানের উৎসগুলো নিয়ে, সোর্সগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আপনারা এগুলো একটু ভালো করে পড়ে নেবেন, আর আপনারা যে কোনো একটা বই কিনে নেবেন। বিশেষ করে মার্কেটে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো বই আছে, বইগুলো দেখবেন, দেখে আমি যেটা পড়াইছি সেটার সাথে একটু মিলাবেন, তাহলে দেখবেন আপনাদের মুখস্থ হয়ে যাবে। তা আমাদের এখানে প্রশ্ন আসে, পরীক্ষাতে প্রশ্ন আসে ব্রিটিশ সংবিধানের প্রতিষ্ঠার পদ্ধতিগুলো। প্রথমে কোশ্চেন আসে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগুলো কি কি। আমি 4টা পদ্ধতি বলে দিয়েছি। তারপরে সেখানে প্রশ্ন আসবে ব্রিটিশ সংবিধানের উৎসগুলো আলোচনা করো। এটার সাথে আরও প্রশ্ন থেকে থাকে, ব্রিটিশ সংবিধানের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। তারপরে কেন ব্রিটিশ সংবিধানকে অলিখিত সংবিধান বলা হয়ে থাকে, অনেক বড় একটা কোশ্চেন এসে থাকে। তো আমি আজকে শুধুমাত্র ব্রিটিশ সংবিধানের উৎসগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা এই উৎসগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আমরা আগামী শনিবার আমার ক্লাস, সেই শনিবারে আইন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, বাসায় থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।